হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা মানব সংবহন তন্ত্র। এবার এই হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা মানব সংবহন তন্ত্রের মধ্যে আমরা কোনটা পড়াবো মেনলি? আমরা মেনলি যেটা পড়াবো আজকে, প্রধানত আজকে পড়াবো হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেম বা হৃদ সংবহন তন্ত্র। হৃদ সংবহন তন্ত্র বা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কি? আমাদের সারা দেহে রক্ত বা ব্লাড নামক একটি বিশেষ প্রকারের তরল সংবাহিত হয়। রক্ত ছাড়া আরো একটি তরল সংবাহিত হয়, সেই তরলটির নাম হচ্ছে লসিকা বা লিম্ফ। এই দুটি তরল কিন্তু আমাদের সারা দেহে সংবাহিত হয় সজীব কলায়। রক্ত যে সমস্ত অংশে পৌঁছতে পারে না সেই জায়গাটা কিন্তু লসিকাও পৌঁছে যায়। লসিকার বিস্তার অনেক বেশি। কিছু কিছু এমন জায়গাও আছে যেখানে রক্ত পৌঁছতে পারে না, সেখানেও কিন্তু লসিকা নামক তরলটা পৌঁছে যায়। এবার এই যে রক্ত সারা দেহে সংবাহিত হচ্ছে কিভাবে? একটা বিশেষ ধরনের নালীর মধ্যে দিয়ে। এই নালীগুলোকে কি বলে? এই নালীগুলোকে বলা হয় রক্তবাহ বা ব্লাড ভেসেলস। রক্তবাহ বা ব্লাড ভেসেলস, এই রক্তবাহ বা ব্লাড ভেসেলস তুমি নিজেও তোমার শরীরে অনুভব করতে পারো। তুমি তোমার হাতের তালুর উপরে খেয়াল করো, হাতের তালুর উল্টো দিকে খেয়াল করো, তুমি দেখবে কত রক্তবাহ গেছে। ওটাও তুমি দেখো কত রক্তবাহ তোমার হাতের তালুর উপর দিয়ে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছিস না, এই সমস্তগুলো সব রক্তবাহ। আমাদের দেহের শরীরের বিভিন্ন অংশে খেয়াল করলে, যেমন তোর কনুইয়ের ওই দিকটা খেয়াল করলে, কনুই একটু ওপরে দেখ নীলচে একটা ভাব চলে গেছে, ওই দিকটা ওপরে দেখ, ধরতে দেখতে পাচ্ছিস না, দূর থেকে দেখা যাচ্ছে। আর দেখ নীলচে রেখা চলে গেছে না, কনুইটা ছেড়ে দিয়ে, কনুই ছাড় না, ওই তো নীলচে, ওটা সবজিই বলে শিরা রক্ত, ওটা শিরা রক্তের কালার। শিরা রক্ত হচ্ছে এরকম কালচে নীল টাইপের হয়। ওটা যদি ধমনী রক্ত হতো, তাহলে ধমনী রক্ত হলে ওটা এরকম সবজি নীল টাইপের বা কালচে নীল টাইপের লাগতো না, ওটা তখন ডিপ লালচে টাইপের হতো। ধমনী সবারই থাকে। যাদের চামড়া পাতলা মধ্যে ব্যাপার আছে, ফর্সা কালোর ব্যাপার আছে। ফর্সা বেশি হলে ফুটে ওঠে বেশি স্কিনের মধ্যে, আর কালো হলে কি হবে? দুটো কালার তো একরকম হয়ে গেল, কন্ট্রাস্ট হবে না। কিন্তু সবার দেহেই বোঝা যায়। এবার এই যে রক্তবাহগুলো দেখা যাচ্ছে, এটাকে মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক ধরনের রক্তবাহ, তাকে আমরা বলি ধমনী বা আর্টারি, আমরা এদের সম্বন্ধে একটু পরে আসবো। আর আরেক ধরনের রক্তবাহ, তাকে বলা হয় শিরা বা ভেন। এদের আবার অনেকগুলো উপবিভাগ আছে, অনেক রকমের এদের ভাগ আছে, অনেক কিছু আছে। তো প্রশ্ন হচ্ছে, এই সমস্ত রক্তবাহের মধ্যে দিয়ে কি হচ্ছে? রক্ত অবিরাম গতিতে ছুটে চলেছে। এইবার এই যে রক্তবাহের মধ্যে দিয়ে ছুটে চলেছে, কে গতির সৃষ্টি করলো? কি বলবি, কেন স্যার গতি সৃষ্টি হলো মানে বুঝলাম না। যদি তোমাদের বাড়িতে যে জলের পাইপলাইন আছে, সেই পাইপলাইনে জল চলাচল করে ঠিকই, কিন্তু একটা ফোর্সের দরকার পড়ে। সেই ফোর্সের উপর বেস করে কিন্তু জল চলাচল করে। সাধারণত আমরা বৈদ্যুতিক ব্যবস্থার সাহায্যে একটা ফোর্স তৈরি করি পাম্পের সাহায্যে, যার মাধ্যমে জলের একটা স্রোত সৃষ্টি হয় পাম্পের
সাহায্যে সৃষ্টি করা যে ফোর্সটার সাহায্যে পাইপের মধ্যে দিয়ে জল বাহিত হয়। তাহলে পাইপকে রক্তবাহের সঙ্গে তুমি তুলনা করতে পারো, জলের স্রোতকে তুমি রক্তের স্রোতের সঙ্গে তুলনা করতে পারো। পাইপ থাকলে এবং জল থাকলে যে জলটা সংবাহিত হবেই এমন কোনো গ্যারান্টি নেই, যদি না তার মধ্যে কোনো বল প্রয়োগ করা হয় বাহ্যিক। কোনো একটা বিশেষ অবস্থা সৃষ্টি না করা হলে কখনোই স্রোত সৃষ্টি হয় না, গতি সৃষ্টি হয় না। তেমন এই যে রক্তবাহগুলো সারা দেহে আমরা দেখছি সজীব অংশে ছড়িয়ে পড়েছে এই ছবিতে, এই সমস্ত রক্তবাহগুলো এর মধ্যে দিয়ে সংবাহিত রক্তের গতি কি করে পাচ্ছে? এর মূল কারণ হচ্ছে আমাদের বক্ষদেশের মাঝ বরাবর একটা বিশেষ ধরনের অঙ্গ আছে, যে অঙ্গটা একটা সুনির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়ে চলেছে। যবে থেকে আমরা জন্মগ্রহণ করেছি বা যবে থেকে আমরা মাতৃদেহে জন্মগ্রহণ করেছি, মাতৃদেহের ভেতরে ছিলাম, এই অঙ্গটা সৃষ্টি হলো এবং মৃত্যু পর্যন্ত আমৃত্যু কিন্তু এর ধূপকানি চলবে, স্পন্দন চলবে। এই অঙ্গটার নাম হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হৃৎপিণ্ড বা হার্টের যে স্পন্দন তার সাহায্যেই কিন্তু সারা দেহের মধ্যে দিয়ে রক্ত চলাচল করতে পারে। এবার হৃৎপিণ্ড এবং তার সঙ্গে যুক্ত সমস্ত রক্তবাহ, এর বাইরে কিন্তু কখনো রক্ত বেরোয় না মানুষের ক্ষেত্রে। তাই আমাদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। একদম তুমি ঠিকই বলেছো যে আরশোলার কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্র হয়, কারণ আরশোলার দেহ গহ্বর বা হিমোসিলের মধ্যে রক্ত মুক্ত হয় কিছুক্ষণের জন্য। মশার ক্ষেত্রে দেহ গহ্বর বা হিমোসিলে রক্ত মুক্ত হয়, যার জন্য আমরা দেখি যে লাল হয়ে গেছে পেটটা। লাল হয়ে গেছে কি করে? তার মানে ওর দেহ গহ্বর বা হিমোসিলের মধ্যে রক্ত মুক্ত হয়েছে, যে রক্তটা পাতলা স্বচ্ছ দেহ বলে বোঝা যাচ্ছে। তো এরা হচ্ছে মুক্ত রক্ত সংবহন বিশিষ্ট প্রাণী, কিন্তু আমরা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আমাদের রক্তকে কখনোই বাইরে দেখতে পাবে না, হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে দিয়ে চলাচল করবে। এইবার কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয় রক্তবাহগুলো, তখন আমরা দেখতে পাই রক্ত বেরিয়ে আসছে, কিন্তু সেটা আঘাতপ্রাপ্ত হলে, নইলে বেরোবে না। এবং এই যে হৃৎপিণ্ড এবং তার সঙ্গে যুক্ত রক্তবাহগুলো নিয়েই তৈরি হয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হৃদ সংবহন তন্ত্র। আমাদের আলোচনা এটা নিয়েই, ঠিক আছে? হৃদ সংবহন তন্ত্রে আমরা যেটা দেখতে পাই বা যেটা দেখতে, সেটা কি? যে রক্তবাহগুলো মূলত হৃৎপিণ্ড থেকে রক্তকে সারা দেহে ছড়িয়ে পড়তে সাহায্য করছে, এখানে কোনগুলো? এখানে হচ্ছে লাল রঙের যেগুলো দেখানো হয়েছে, লাল বর্ণের যে রক্তবাহগুলোকে দেখানো হয়েছে, সে লাল বর্ণের রক্তবাহ গুলোকে বলছি আমি এখানে। এই রক্তবাহ যারা হৃৎপিণ্ড থেকে রক্তকে দূরে নিয়ে যায় তাদের বলে ধমনী। এরা হৃৎপিণ্ড থেকে নির্গত হয়, এরা হৃৎপিণ্ড থেকে নির্গত হয় এবং রক্তকে নিয়ে যায়। এবং কি ধরনের রক্ত? প্রধানত O2 যুক্ত রক্তকে সে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? সারা দেহে নিয়ে যায়। তাহলে ধমনী কারা? যারা হৃৎপিণ্ড থেকে নির্গত হয়েছে, হৃৎপিণ্ড থেকে বেরিয়েছে, অক্সিজেন যুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, ওরা হচ্ছে ধমনী। আর উল্টো ভাবে যারা হৃৎপিণ্ডে এসে যুক্ত হয়, যারা হৃৎপিণ্ডে এসে যুক্ত হয় তাদেরকে বলা হয় শিরা। ঠিক, শিরা হচ্ছে, শিরা ও সারা দেহ থেকে CO2 যুক্ত রক্ত সারা দেহ থেকে বহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। ঠিক আছে? কারণ শিরা হচ্ছে সারা দেহ থেকে CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে।
তাহলে এরা হৃৎপিণ্ডে এসে যুক্ত হয়। তাহলে ধমনীর যে সংজ্ঞা তাতে আমরা বলতে পারি ওরা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, আর শিরার সংজ্ঞায় আমরা বলতে পারি শিরা হৃৎপিণ্ডে এসে যুক্ত হয়। আর এছাড়া ধমনী সাধারণত O2 যুক্ত রক্ত বহন করে, ব্যতিক্রম আছে, আর শিরা সাধারণত CO2 যুক্ত রক্ত বহন করে, এরও ব্যতিক্রম আছে। তো এবারে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে গিয়ে ব্যতিক্রম যেটা ঠিক ফুসফুসীয় ধমনী হচ্ছে ব্যতিক্রম। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী CO2 যুক্ত রক্ত বহন করে। আবার ফুসফুসীয় শিরাও ব্যতিক্রম। শিরা মানে CO2 যুক্ত রক্ত বহন করবে, ফুসফুসীয় শিরা O2 যুক্ত রক্ত বহন করবে। এটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম। আমাদের ক্ষেত্রেই হয়, মানুষের ক্ষেত্রেই হয়। তো এবারে আমরা ফার্স্টে আমরা একটা জিনিস দেখব, এই যে ধমনী বা এই যে শিরাগুলো বলছি, এগুলো কিন্তু বিভিন্ন রকমের নাম। এই ধমনী এবং শিরা এদের ডিটেলসটা আমরা আজকে দেখছি না। আমরা আজকে মূলত যেটাকে নিয়ে পড়বো তার নাম হৃৎপিণ্ড। আজকে আমরা ধমনী শিরা নিয়ে পড়বো না, আজকে পড়বো হ্যাঁ চালা পাকা চালা। আজকে আমরা মূলত পড়বো যেটা নিয়ে, সেটা হচ্ছে একটুখানি কমিয়ে চালা হৃৎপিণ্ডকে নিয়ে। আমরা এবারে হৃৎপিণ্ডের গঠনকে বোঝার চেষ্টা করব। তার আগে আমরা একটা জিনিস, সেটা ঠিক আছে ওটা আমরা দেখছি। বলছি এই আঙ্গুলটার সাথে কি হৃৎপিণ্ডের যোগ আছে? নার্ভের, হৃৎপিণ্ডের না, হৃৎপিণ্ডের সরাসরি যোগ আছে, ওটা নার্ভের জন্য হয়। তুই শক্ত হয়ে যায় দাঁড়িয়ে যায় এরকম, তো নার্ভ নার্ভ শুনেছি এখানে গিয়ে হৃৎপিণ্ডের যোগ আছে। প্রত্যেকটা জায়গায় হৃৎপিণ্ড দিয়ে তুই অত ছবিতে কি দেখলি, যে হৃৎপিণ্ড থেকে যেগুলো বেরিয়েছে বা হৃৎপিণ্ডে যা পৌঁছে সবাই জানিতে ছড়িয়ে গেছে। এর সঙ্গে যার সঙ্গে যোগাযোগ নিয়ে সে তো মরেই যাবে। যে অংশটা সেই অংশে অক্সিজেনও পৌঁছাবে না, বা সেই অংশে কার্বন ডাইঅক্সাইডও হবে না। এবারে আমরা হৃৎপিণ্ডের গঠনটা লক্ষ্য করব। প্রথমে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে ফার্স্টে আমরা যেটা দেখব হৃৎপিণ্ডের না, ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন। হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন যখন আমরা খেয়াল করব তখন কি কি দেখতে পাবো। দেখো, হৃৎপিণ্ড একটা ত্রিকোণাকার মাংসল গঠন, পেশিবহুল একটা গঠন, দেখতে অনেকটা ত্রিকোণাকার টাইপের। এর বাইরে থেকে সুস্পষ্টভাবে তিনটে প্রকোষ্ঠ বোঝা যায়, দুটো ক্ষুদ্র প্রকোষ্ঠ, হ্যাঁ তিনটেই বোঝা যায় বাইরে থেকে, না দুটো ক্ষুদ্র প্রকোষ্ঠ। একটা প্রকোষ্ঠকে বলা হয়, যেটা ডান দিকে আছে ক্ষুদ্র প্রকোষ্ঠ, ডান অলিন্দ, আর একটা বাম দিকে আছে বাম অলিন্দ। আর এরপরে যে নিচে বৃহৎ প্রকোষ্ঠটা, ওটাকে আমরা বলি নিলয়,
দেখলে মনে হয় যেন একটাই প্রকোষ্ঠ, আসলে কিন্তু দুটো প্রকোষ্ঠ দুটো ভাগে ভাগ করা আছে। মাঝখানে ভাগ হয়ে হ্যাঁ হ্যাঁ, ভেতর দিয়ে ভাগটা আরো ভালো হয়, বাইরে থেকে ভাগটা একটু কমই বোঝা যায়। তো একদিকে আছে ডান নিলয়, আর একদিকে আছে বাম নিলয়। অলিন্দ যেটা, এই অলিন্দের ইংরেজিটা কি? অলিন্দ মানে সবসময় মাথায় রাখবে, অলিন্দ অর্থাৎ আট্রিয়াম। আর নিলয়, নিলয় ইংরেজিটা কি? সবসময় মনে রাখবে, নিলয় অর্থাৎ ভেন্ট্রিকল। তাহলে অলিন্দ আর নিলয় থাকে। এবার কারা অলিন্দ কারা নিলয়, অলিন্দ নিলয় দুটো আলাদা নামকরণ হলো কেন, সেটাকে যদি আমরা বুঝতে হয় তাহলে আমরা দেখব হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো রক্ত গ্রহণ করে তারা হচ্ছে অলিন্দ। ডান অলিন্দ কার থেকে রক্ত গ্রহণ করে? ডান অলিন্দ হচ্ছে মহাশিরা থেকে রক্ত গ্রহণ করে, ও রক্ত গ্রহণ করে। বাম অলিন্দ কার থেকে রক্ত গ্রহণ করে? বাম অলিন্দ রক্ত গ্রহণ করে এগুলো থেকে, এই যে দেখতে পাচ্ছি আমরা, ফুসফুসীয় শিরা। ঠিক, ফুসফুসীয় শিরা থেকে রক্ত গ্রহণ করে। আর নিলয় মানে মহাধমনী। এবার ডান অলিন্দ সবসময় মনে রাখবে শিরা থেকে রক্ত গ্রহণ করছে তো, এবং সে CO2 যুক্ত রক্ত গ্রহণ করে। আর ফুসফুসীয় শিরা থেকে যে বাম অলিন্দ রক্ত গ্রহণ করছে সেটা মনে রাখবে O2 যুক্ত রক্ত গ্রহণ করে। তাহলে অলিন্দ মাত্র রক্ত গ্রহণ করবে। আর নিলয় কাদেরকে বলবো? যারা রক্তকে প্রেরণ করে, যারা রক্তকে হৃৎপিণ্ড থেকে দূরে সরিয়ে দেয়। যেমন ডান নিলয় রক্তকে দূরে সরিয়ে কোথায় পাঠিয়ে দেয়? রক্তকে দূরে সরিয়ে ডান নিলয় পাঠিয়ে দেয় দুটো ফুসফুসের দিকে, ডান ফুসফুস এবং বাম ফুসফুসের দিকে। তাহলে ডান নিলয় রক্ত পাঠায়, এটা মনে রাখবে CO2 যুক্ত রক্ত পাঠায়। ডান দিকে সবসময় CO2 যুক্ত রক্ত, আর বাম দিকে সবসময় O2 যুক্ত রক্ত। এবারে তাহলে নিলয়ের কাজ রক্ত প্রেরণ করা, হৃৎপিণ্ড থেকে রক্তকে দূরে সরিয়ে দেওয়া। ডান নিলয় পাঠায় হচ্ছে গিয়ে কার মাধ্যমে? ডান নিলয় পাঠায় হচ্ছে গিয়ে ফুসফুসে পাঠায়, এবং যার মাধ্যমে পাঠায় সেটাকে আমরা ফুসফুসীয় ধমনী বলি। সেটা কার মাধ্যমে পাঠায় পরে বলবো, সেটা আমার জানার দরকার নেই। মেন কথা, ডান নিলয় পাঠাচ্ছে ফুসফুসে। আর বাম নিলয় কোথায় পাঠায়? নিলয় মানেই পাঠাবে, বাম নিলয় মহাধমনী দিয়ে কোথায় পাঠায়? বাম নিলয় পাঠায় সারা দেহে। বাম নিলয় পাঠায় কার কোথায়? সারা দেহে। দাঁড়া, ডান নিলয় হয়ে গেল, এবার বাম নিলয়। বাম নিলয় কোথায় পাঠাচ্ছে? সারা দেহে। সারা দেহে কি পাঠাচ্ছে? O2 যুক্ত রক্ত পাঠাচ্ছে। তারা দেখেছো, একটা জিনিস খেয়াল করো, অলিন্দ মানে গ্রহণ করছে, আর নিলয় মানে প্রেরণ করছে। এরা হচ্ছে আছে। তাহলে আর একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেল, যেটা বাহ্যিক গঠনে অলিন্দের সঙ্গে, ডান অলিন্দের সঙ্গে যুক্ত আছে মহাশিরা। সেটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত আছে কি কি? মহাশিরা। হৃৎপিণ্ড থেকে বেরিয়েছে হচ্ছে ফুসফুসীয় ধমনী, এই যে ফুসফুসে গেছে দুটো, বেরিয়েছে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, বেরিয়েছে ডান নিলয় থেকে। আবার বাম নিলয় থেকে বেরিয়েছে ফুসফুসীয়, বাম নিলয় থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী, বাম নিলয় থেকে বেরিয়েছে। আবার হৃৎপিণ্ডে এসে যুক্ত হয়েছে কারা? ফুসফুসীয় শিরা। তাহলে এই সমস্ত হচ্ছে ফুসফুসের মানে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত আছে এবং বাইরে থেকে দেখা যায়। তো এখানে হৃৎপিণ্ডের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা অন্তর্গঠন লক্ষ্য করলে আমরা বিষয়গুলো আরো ভালো বুঝতে পারছি।
এবার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত দেখো হৃৎপিণ্ডের ভেতরে একটা জিনিস খেয়াল করো, অলিন্দ নিলয় সংযোগস্থলে দেখো দরজা আছে, এটা হচ্ছে দরজা। এটা হচ্ছে দরজা। এই যে দরজা, এই দরজাগুলো একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠের সংযোগস্থলে সবসময় থাকবে। এই দরজাগুলোর নাম কি? এই দরজাগুলোকে আমরা বলি কপাটিকা। বা ভালভ, ঠিক আছে। এবারে ডান অলিন্দ সঙ্গে ডান নিলয় সংযোগস্থলে যে কপাটিকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কপাটিকা। এই যে ডান, হ্যাঁ হ্যাঁ, সাদা 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 কপাটিকা, সাদাটা। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ডান অলিন্দ থেকে ডান নিলয়, সেটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। আবার একইভাবে যেটা আমরা বাম অলিন্দ থেকে বাম নিলয় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কথাটা কপাটিকা মানে ত্রিপত্রক কপাটিকা, মানে এর তিনটে কপাট আছে। বেদনকার দরজার তিনটে কপাট। এটা আমি সেভাবে বোঝা যাচ্ছে না, কেটে দিয়েছে বলে, কিন্তু কেটে দেওয়া ছবি। বেদনকার দরজার তিনটে পাল্লা আছে, তখন ট্রাইকাস্পিড। আবার যেটা হচ্ছে গিয়ে বাম অলিন্দ বাম নিলয় দরজা দুটো পাল্লা, তো বাইকাস্পিড বা দ্বিপত্রক। দ্বিপত্রক কপাটিকা একটা নামও আছে, এটা মাথায় রাখবে। দ্বিপত্রক কপাটিকাকে আমরা অনেক সময় না, এটাকে আমরা মাইট্রাল কপাটিকাও বলি বা মাইট্রাল ভালভও বলি। মাইট্রাল ভালভ বা দ্বিপত্র কপাটিকা। তাহলে একটা প্রকোষ্ঠ থেকে রক্ত আরেকটা প্রকোষ্ঠ যখন প্রবেশ করবে, তখন একটা কপাটিকা পেরিয়ে যেতে হয়। কপাটিকার গুরুত্ব কি? কপাটিকা থাকলে রক্ত যে এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠে যাচ্ছে, ইচ্ছা করলে আর ফেরত যেতে পারবে না, উল্টো প্রকোষ্ঠে আবার ব্যাক করে যেতে পারবে না। নিলে একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠে গিয়ে তো আবারও তো ব্যাক করে ফিরে আসতে পারতো না। সেটা না পারে, সেটাই কপাটিকা আটকে দেয়। কপাটিকা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত প্রবাহকে একমুখী করে। একমুখী করে কথার অর্থ একটা প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠে ফিরে দেবে, পুনরায় আগের প্রকোষ্ঠে আর ফিরতে দেবে না। সব যে কোনো কপাটিকা এটাই তাই কাজ। এইবার ডান নিলয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, ডান নিলয়ের সঙ্গে রয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমার ফুসফুসীয় ধমনী, আর এটা হচ্ছে গিয়ে ডান নিলয়। ডান নিলয়ের সঙ্গে দেখো ফুসফুসীয় ধমনী একটা কানেকশন হয়ে গেছে। তাহলে এখানেও একটা কপাটিকা আছে, হ্যাঁ। এইখানে যে কপাটিকাটা আছে, এই কপাটিকাটার নাম কি? এই কপাটিকাটা যেটা ডান নিলয় আর ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে আছে, এই কপাটিকাটার নাম সেটা মনে রাখবে, মানে মনে রাখতে হবে ফুসফুসীয় কপাটিকা বা পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ বা ফুসফুসীয় কপাটিকা, যেহেতু ফুসফুসীয় ধমনীর সঙ্গে যুক্ত আছে তাই ফুসফুসীয় কপাটিকা, এটা স্বাভাবিক কথা। ভালভ মানে কপাটিকা, যেহেতু ফুসফুসীয় ধমনীর সঙ্গে তাই ফুসফুসীয় কপাটিকা। আবার একইভাবে বাম নিলয়ের সঙ্গে মহাধমনীর যে কানেকশন, এটা হচ্ছে মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে বাম নিলয়। এই বাম নিলয়ের সঙ্গে যে মহাধমনীর যে কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে কানেকশনটা কোথায় আছে? এই জায়গাটা আছে কানেকশনটা। এই হচ্ছে সেই কানেকশনটার নাম, এই যে কানেকশনটা, যেখানে বাম নিলয়ের সঙ্গে মহাধমনীর যাত্রাপথে একটা কানেকশনটা রয়েছে।
বললে জানো এটা? এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, আর এটা মহাধমনী। এটা মহাধমনী। বাম লেয়ার থেকে মহাধমনীর যে কপাটিকাটা, এই কপাটিকাটার নাম হচ্ছে দিয়ে মহাধমনীর আরেক নাম হচ্ছে অ্যাওর্টা, তাই এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। বা অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক কপাটিকা বা অ্যাওর্টিক ভালভ। তাহলে চারটে কপাটিকার সম্বন্ধে আমরা দেখলাম। এইবার তোমায় আজকে বলে রাখি, এই ছবিতে তুমি যা দেখলে তোমাকে অন্য ছবিতে আমি দেখাবার আগে দেখাবো, এই ছবিতে তোমাকে এঁকে দিচ্ছি। দেখো মহাশিরা উঠেছে, কালার। হ্যাঁ এই নিচে নিম্ন মহাশিরাটা খুব ভালো বোঝা যাচ্ছে, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। মহাশিরা উঠেছে, ঊর্ধ্ব মহাশিরা ডায়নিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং নিম্ন মহাশিরাও ডায়নিংয়ের সঙ্গে যুক্ত আছে। এবার উপর দিয়ে যে রক্ত আসবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, রক্ত কিন্তু উপর দিকে ব্যাক করতে পারবে না। কিন্তু সমস্যা কোথায় জানো? সমস্যা হচ্ছে নিচের দিক থেকে যে রক্ত যাচ্ছে অভিকর্ষের টানে কিন্তু আবার ব্যাক করে নিচের দিকে নেমে যেতে পারে। তার জন্য কি করা হয়, নিম্ন মহাশিরা আর মহাধমনীর সংযোগস্থলে এইখানে একটা কপাটিকা আছে, নিম্ন মহাশিরা আর মহাধমনীর সংযোগস্থলে একটা কপাটিকা আছে, যাতে রক্ত এখান দিয়ে এই কপাটিকা ভেদ করে ঠেলে উঠে গেল, একবারই যেতে হবে, আসতে আর পারবে না, আসার সময় বন্ধ। এই কপাটিকার নাম হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা বা ইউস্টেচিয়ান ভালভ। ইউস্টেচিয়ান কপাটিকা বা ইউস্টেচিয়ান ভালভ। কি করে হবে? আর আসতে পারবে না কেন? আসতে পারবে না কারণ তুমি তোমার দরজাটা এখান দিয়ে খুলছো, খুলে যাচ্ছে, তুমি বেরিয়ে যাও, দরজা আবার লাগিয়ে দাও, ওদিক দিয়ে ঠেলে এদিকে ঢোকার চেষ্টা করো, ভেতর দিয়ে যদি কেউ না খুলে দেয় তুমি কিন্তু ঢুকতে পারবে না। তুমি বাইরে দিয়ে ওখানে দরজা লাগাবার পর বাইরে দিয়ে তুমি যতই ঠেলো তুমি ঢুকতেই পারবে না। কিন্তু এখানে কাজটা কি করছে? হ্যাঁ, কারণ কবজা বা সেটিংস আছে এই দরজাগুলো লাগাবার সময়, পাল্লা লাগাবার সময় কবজা বলে এক ধরনের হিঞ্জ, কবজাকে আমরা হিঞ্জ বলি, হিঞ্জের সেটিংস লাগানো আছে, এমনভাবে লাগানো আছে যে উল্টো দিকে খোলে না। ঠিক এখানেও তেমন কপাটিকার যে সেটিংসটা করা আছে, এই কপাটিকা সেটিংসটাই এমন একদিকেই খোলে, দুদিকে খোলে না। তাহলে ইউস্টেচিয়ান কপাটিকা হচ্ছে নিম্ন মহাশিরা এবং ডায়নিংয়ের সংযোগস্থলে। আর লাস্ট আর একটা কপাটিকা তোমায় বলবো, তোমাকে ওটা না দেখালে চলবে না। নিম্ন মহাধমনী। নিম্ন মহাধমনী না, নিম্ন শিরা, এগুলো শিরা, নীল মানে শিরা, লালটা লালটা মহাধমনী। হ্যাঁ এটা মহাধমনী, সেটা বেঁকে গিয়ে নিচে নেমে গেছে। তবে মহাধমনীটা একদম ঠিক বলেছিস, ও খুব একটা ভালো কথা বলেছে। সেই জিনিসটা কি হচ্ছে, মহাধমনীটা এরকম লাগছে কেন? মহাধমনী না, একটা মহাধমনী বা অ্যাওর্টা যেটা বাম নীলা থেকে বেরিয়েছে, ও না হঠাৎ করে আবার না, ও তো থাকে বুকে, তাই ওকে নিচের দিকে নেমে যেতে হবে না, তাই ও আর্চ সৃষ্টি করেছে, এটাকে বলে আর্চ। আর্চ সৃষ্টি করে একেবারে নিচে দিয়ে চলে গেছে, নিচ দিয়ে এবার সারা দেহে ছড়িয়ে পড়েছে। আবার ওর যে শাখাগুলো উঠে বুক থেকে উঠে মাথার দিকে চলে গেছে, হ্যাঁ ওদিক থেকে বেরিয়ে মাথার দিকে চলে গেছে, হাতের দিকে চলে গেছে, আমার নিচে চলে গেছে, কোথায়? পায়ে চলে গেছে, পিঠে চলে গেছে, সব জায়গায় চলে গেছে। তোমার পিঠের মাঝ বরাবর এই দুটো শিরা গেছে, দুটো রক্ত হয়ে গেছে, তোমার দেহের মাঝখান দিয়ে মোটা এই ধমনীটা যেটা নিম্ন মহাশিরাও গেছে, আবার এই মোটা যে মহাধমনী এটাও গেছে। এটাকে আমরা ডরসাল অ্যাওর্টা বলি, যেটা তোমার পিঠের ঠিক মাঝখান দিয়ে গেছে, কেটে গেলেই শেষ, পুরো ধন্যবাদ হয়ে যাবে। তো এবারে হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করার জন্য কিছু ধমনী আছে, যেটাকে তুমি এখানে দেখতে পাচ্ছ না। ওই ধমনীগুলো তারা আবার একটা ছিদ্রের মাধ্যমে হৃৎপিণ্ডের ডায়নিংয়ের সঙ্গে যুক্ত আছে। ওই ছিদ্রটাতে একটা কপাটিকা থাকে। ডায়নিংয়ের সঙ্গে হৃৎপিণ্ডের নিজেদের ধমনী আছে, যেমন করোনারি সাইনাস বলে একটা হৃৎপিণ্ডের নিজস্ব শিরা আছে, করোনারি সাইনাস বলে। হৃৎপিণ্ড আমি তোমাকে দেখাচ্ছি ছবিটা, করোনারি সাইনাসের ছবি।
6টা, তুমি 5টা পড়ে ফেলেছো। দানালিঙ্গ দান নিলয়, বামালিঙ্গ বাম নিলয়, দান নিলয় ফুসফুসীয় ধমনী আর বাম নিলয় মহাধমনী, এদিকে নিম্ন মহাশিরা আর দানালিঙ্গ। এবারে তুমি লাস্ট যে কপাটিকাটা দেখছো সেটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের গাত্রে কিছু শিরা থাকে, যে শিরাগুলো হৃৎপিণ্ডকে থেকে কার্বন ডাইঅক্সাইডটা নেয়। এই শিরাটা এখানে দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দেখাবো অন্য ছবিতে। সেই শিরাগুলো মুক্ত হয় ডানালিঙ্গে, যে ছিদ্রের মাধ্যমে মুক্ত হয় সেই ছিদ্রটা একটা কপাটিকা দ্বারা ঢাকা থাকে, যাতে রক্তটা ঢোকার পর আবার ওখানে ব্যাক করে যেতে না পারে। এই ছিদ্রের পথে করোনারি, উল্টো দিকে আছে করোনারি সাইনাস বলে একটা শিরা, ওখান থেকে এই ছিদ্রটা দিয়ে ডানালিঙ্গে চলে আসছে। করোনারি সাইনাস থেকে একটা সাইনাস যুক্ত হচ্ছে ডানালিঙ্গের সঙ্গে, একটা ছিদ্র দিয়ে CO2 যুক্ত রক্ত ঢেলে দিচ্ছে এখানে। এই ছিদ্রের পথে যে কপাটিকাটা রয়েছে করোনারি ডানালিঙ্গ আর করোনারি সাইনাসের সংযোগস্থলে, এই কপাটিকার নাম হচ্ছে, এটাই লাস্ট, থিবেশিয়ান কপাটিকা। সেটা আছে কোথায়? ডানালিঙ্গ আর কার মাঝখানে? সংযোগস্থলে, করোনারি সাইনাসের সংযোগস্থলে এই থিবেশিয়ান কপাটিকা আছে। করোনারি সাইনাস কেমন দেখতে হয়, কি হয়, আমি সেটা তোমার দেখাচ্ছি, সেটা একটু পরে। এবার দেখো হৃৎপিণ্ডের প্রাচীরটা কত পুরু। হৃৎপিণ্ডের যে প্রাচীরকে 3টে স্তরে ভাগ করা যায়, সবার বাইরের যে স্তরটা এটাকে বলে পেরিকার্ডিয়াম। হ্যাঁ 3টে, এখানে 2টো মনে হচ্ছে। তারপরে মাঝের যে স্তরটা মায়োকার্ডিয়াম, আর একটা পাতলা স্তর থাকে, ওটা অতটা ভালো এখানে বোঝা যাচ্ছে না, একেবারে ভেতরে থাকে, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না বলে তুই বললি, ওটা বলে এন্ডোকার্ডিয়াম। 3টে স্তর থাকে, কিন্তু সবচেয়ে ভালো যেটা বোঝা যায় এবং সবচেয়ে পুরু সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, পেশিবহুল স্তর। এটা হৃৎপিণ্ডের প্রাচীরের 3টে স্তর। এবারে মনে রাখবে সবচেয়ে বেশি পেশিবহুল প্রকোষ্ঠ কোনটা, সেটা হচ্ছে বাম নিলয়টা। দেখো বাম নিলয়ের মধ্যে পেশিটা সবচেয়ে বেশি। কেন জানো? বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত ছড়াচ্ছে, সারা দেহে রক্ত ছড়িয়ে পড়তে গেলে খুব বিশাল জোরে পাম্প করতে হবে না? ডান নিলয় থেকে রক্ত ছড়াচ্ছে, কিন্তু যাচ্ছে সামনেই রয়েছে ফুসফুস, সে ফুসফুসের দিকে যাচ্ছে, ফুসফুসের শিরা দিয়ে, ধমনী দিয়ে। তাহলে ডান নিলয়ের সংকোচন বল কি খুব বেশি দরকার? ওর তো ফুসফুস তো কাছেই, একটুখানি চাপ দিলেই ফুসফুস চলে যাচ্ছে রক্ত। বাম নিলয়ের যে সংকোচন বল, সেই সংকোচন বলের প্রভাবে সারা দেহে রক্ত সংবাহিত হচ্ছে বা ছড়িয়ে পড়ছে, সংবাহিত হচ্ছে। তাহলে বাম নিলয়ের তো পেশিবহুল হতেই হবে, এই জন্য বাম নিলয় হচ্ছে সবচেয়ে বেশি পেশিবহুল হয়। এবার দেখো কপাটিকাগুলো কেন একদিকেই খোলে, দুদিকে খোলে না, এইবার তার কারণটা ব্যাখ্যা করব। এখানে তুমি ছবি দেখতে পাচ্ছ, কপাটিকাগুলোর সঙ্গে যেমন কেমন সুতোর মতো স্ট্রাকচার, তন্তুর মতো স্ট্রাকচার, কপাটিকাগুলোকে যেন টেনে রেখে দিয়েছে। এই যে স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডনি, এদের গুরুত্ব আমি এখনই বলছি। এই স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে এই সরু সরু সুতোর মতো স্ট্রাকচার, যারা কপাটিকাগুলোকে টেনে রেখে দিয়েছে, এর নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। এদের কাজ কি শোনো, এরা যেদিকে যুক্ত আছে, যেদিকে টেনে রেখে দিয়েছে, কপাটিকা শুধু সেদিকে খোলে। এবার উল্টো দিকে কপাটিকা ইচ্ছা করলেও খুলতে পারে না, ওইদিকে যদি রক্ত চাপ দেয় বন্ধ হয়ে যায়, কিন্তু ওইদিকে উল্টো দিকে খুলে যায় না। যেদিকে কর্ডি টেন্ডনি গুলো টেনে রেখে দিয়েছে সেই দিকেও খোলা, সেই মুখেই খোলা, রক্ত সেই পথে চলে আসবে, রক্ত সেই পথে চলে আসলো। এবার যে উল্টো দিকে যেতে যাবে, কর্ডি টেন্ডনি গুলো কি করে চেপে ওকে আটকে দেবে, ফলে ওদিকে আর উল্টো দিকে আর খুলবে না। কর্ডি টেন্ডনি থাকার জন্যই উল্টো দিকে খোলে না কপাটিকা। এবারে একটা কথা আছে, অনেক সময় মানুষের হৃৎপিণ্ডে হাজার রকম, মানে অনেকের অনেক রকম সমস্যা থাকে, অনেকের সমস্যা থাকে না, আবার দুঃখের বিষয় অনেকের সমস্যাও থাকে। কারো কারো হৃৎপিণ্ডে ক্যাপিলারি পেশি খুব দুর্বল হয়। হৃৎপিণ্ডের যে পেশি, এই যে মায়োকার্ডিয়াম স্তরের পেশি, এইগুলোর একটা নাম আছে, এই মায়োকার্ডিয়াম স্তরের পেশির একটা নাম আছে, আমরা বলি প্যাপিলারি পেশি। কারণ এই পেশির ভিতরে মানে প্যাপিলা বা উপবৃদ্ধির মতো কতগুলো গঠন লক্ষ্য করা যায়, একে আমরা বলি প্যাপিলারি পেশি। হৃৎপিণ্ডের যে পেশি তার একটা ভাগ হচ্ছে প্যাপিলারি
এই প্যাপিলারি পেশি কিন্তু কর্ডি টেন্ডনগুলোকে টেনে রেখে দিয়েছে, করে কপাটিকাগুলোকে জোরে ধরে রেখেছে। অনেক সময় কারো কারো দুর্ভাগ্যবশত প্যাপিলারি পেশিতে বেশি শক্তি থাকে না বিভিন্ন কারণে। তখন তখন কি হয়, কর্ডি টেন্ডনে গিয়ে কপাটিকাকে জোর করে টেনে রাখতে পারে না, কপাটিকা অনেক সময় উল্টো দিকেও খুলে যায়। প্যাপিলারি পেশি এখানে কোন পাবো? প্যাপিলারি পেশি হচ্ছে গিয়ে এই জায়গাগুলো প্যাপিলারি পেশি আছে। উল্টো দিকে ঘুরে গেলে তাহলে কেমন পাচ্ছে? এবার উল্টো দিকে প্যাপিলারি পেশিগুলো দুর্বল বলে কর্ডি টেন্ডনকে সেইভাবে টেনে ধরে রাখতে পারে না বলে অনেক সময় কপাটিকাগুলো উল্টো দিকে খুলে যায়। উল্টো দিকে খুলে গেলে কি হবে, দূষিত আর বিশুদ্ধ রক্ত মিশে যাবে। যেমন CO2 যুক্ত দূষিত বিশুদ্ধ রক্ত মিশে যাবে, কথাটা বলাটা যা না বললাম তার থেকে বেশি হবে, রক্তের উল্টো দিকে একটা স্রোত সৃষ্টি হয়ে যাবে, এতে রক্ত প্রবাহ বিশাল বাধা সৃষ্টি হবে। এই ঘটনাকে আমরা রিগার্টেশন বলি, এই রোগটাকে। মানুষের যখন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক কি এটাই দুর্বল হয়ে যায়? না, এটা আলাদা। রিগার ওটা আলাদা জিনিস, হিটেশন, রিগারগিটেশন, ঠিক আছে? রিগারগিটেশন কথাটা মানে হচ্ছে তোমার উল্টো দিকে অনেক সময় কপাটিকাগুলো খুলে যায়, কেন না প্যাপিলারি পেশি দুর্বল, ফলে কর্ডি টেন্ডনে দিয়ে কপাটিকাগুলোকে টেনে রাখতে পারে না। এবার আমি তোমাকে যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে হৃৎপিণ্ডে যে অন্তর্গঠন লক্ষ্য করলাম, সেখানে আমরা রক্ত প্রবাহের পথটা একটু দেখে নিই। সারা দেহ থেকে দূষিত রক্ত সিরাজে দূষিত রক্ত মানে আর ধমনীতে বিশুদ্ধ। সাধারণত সারা দেহ থেকে দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত চলে আসে কোথায়, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে চলে আসে ডান অলিঙ্গে। ডান অলিঙ্গ থেকে এই রক্তটা দেখো ত্রিপত্র কপাটিকা খুলে যায় এবং ডান নিলয় চলে এসেছে, দেখো নীলদারিকে বুঝিয়েছে। ডান নিলয় থেকে আবার দেখো এখানে দেখিয়েছে সে ফুসফুসীয় কপাটিকা খুলে যায় এবং ফুসফুসীয় ধমনীতে চলে যায়, ফুসফুসীয় ধমনী দিয়ে চলে যায় ফুসফুসের দিকে। CO2 যুক্ত রক্তটা যাচ্ছে ফুসফুসের দিকে। এবারে ফুসফুসে গিয়ে কি হচ্ছে, যেটা কিনা CO2 যুক্ত রক্ত ছিল সেটা কি আর CO2 যুক্ত রক্ত থাকবে? ফুসফুস কি করবে, ওটাকে কি বানিয়ে দেবে? CO2 যুক্ত রক্তটাকে বানিয়ে দেবে O2 যুক্ত রক্ত। ফুসফুস ওটাকে হ্যাঁ, ফুসফুস ওটাকে বানিয়ে দেবে O2 যুক্ত রক্ত। দুদিকেই, এদিকেও হবে এদিকেও হবে। নিয়ে গেল CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে, হয়ে গেল O2 যুক্ত রক্ত। এবারে O2 যুক্ত রক্তটা ফুসফুসীয় শিরা দিয়ে ব্যাক করাবে, ফুসফুস শিরা দিয়ে ব্যাক করে চলে আসবে কোথায়, চলে আসবে বাম অলিঙ্গে। বাম অলিঙ্গ থেকে রক্তটা কোথায় চলে আসবে, বাম অলিঙ্গ থেকে রক্ত চলে আসবে বাম নিলয়ে। কোনটাকে ভেদ করবে, ভেদ করবে হচ্ছে গিয়ে দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল ভাল্বকে। এবারে সেই O2 যুক্ত রক্ত তোমার চলে যাবে মহাধমনীতে, চলে যাবে মহাধমনীতে, মহাধমনী দিয়ে সারা দেহে চলে যাবে। কোন কপাটিকা খুলে যাবে, অ্যাওর্টিক কপাটিকা খুলে যাবে এবং মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে। অ্যাওর্টিক কপাটিকা, এই অ্যাওর্টিক কপাটিকা, এটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। বাইকাসপেড কপাট হচ্ছে বাম অলিঙ্গ আর বাম নিলয়ের সংযোগস্থলে। এটা ফুসফুসীয় কপাটিকা, যেটা তুই দেখাচ্ছিস, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনীর মাঝখানে হচ্ছে তোমার হচ্ছে ফুসফুসীয় কপাটিকা। এইভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন তন্ত্র ঘটে। এটাকে একটু সংক্ষেপে বললে, মানে এটাকে একটু যদি সহজ ভাষায় বলি, সারা দেহতে হৃৎপিণ্ড মহাধমনী দিয়ে CO2 যুক্ত রক্ত পাঠায়, ভালো করে বুঝে নে। সারা দেহতে হৃৎপিণ্ড এই মহাধমনী দিয়ে O2 যুক্ত রক্ত পাঠায়, CO2 না, আমি মুখে বলছি ভুলভাল। O2 যুক্ত রক্ত পাঠায় হৃৎপিণ্ড সারা দেহে, আর সারা দেহ থেকে ব্যাক করে মহাশিরা দিয়ে CO2 যুক্ত রক্ত। হৃৎপিণ্ড তো মহা সমস্যায় পড়ে যায়, পাঠিয়েছে O2 যুক্ত রক্ত মহাধমনী দিয়ে আর মহাশিরা দিয়ে ফিরেছে CO2 যুক্ত রক্ত। তাহলে এবার যে পাঠাবে ওকে তো আবার CO2 যুক্ত রক্ত পাঠাতে হবে, ওর তো O2 নাই। তখন ও বন্ধুর সাহায্য নেয়, বন্ধু হচ্ছে ফুসফুস। ওর ডান দিকে আর বাম দিকে, ডান দিকে আর বাম দিকে দুটো ফুসফুস আছে। ও কি করে পাঠিয়ে দেয় কার কাছে, ফুসফুসের কাছে। ফুসফুস কি করে ওটাকে O2 যুক্ত করে দেয়,
করে আবার ফিরিয়ে দেয়। এবারে অতিরিক্ত রক্তটা মহাধমনীতে আবার ছড়িয়ে পড়ে। এইবারে রক্ত গ্রহণ করছে, অতিরিক্ত রক্ত গ্রহণ করছে ডান অলিন্দ, আর ফুসফুসের কাছে পাঠাচ্ছে নিলয়, তাহলে ডান নিলয়, কারণ পাঠায় নিলয়, গ্রহণ করে অলিন্দ। ডান অলিন্দ ফুসফুস অতিরিক্ত রক্ত গ্রহণ করছে সারা দেহ থেকে, মানে মহাশিরা দিয়ে, আর ফুসফুসের কাছে পাঠাচ্ছে ডান নিলয়। এবার ফুসফুস ওটাকে অতিরিক্ত করে আবার পাঠাচ্ছে কার কাছে? বাম অলিন্দে। পাঠাবে হচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে। ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে পাঠালো। বাম অলিন্দে আবার সারা দেহে পাঠাতে পারবে না, ওকে বাম নিলয়ে পাঠাতে হয়। বাম নিলয় এবার সারা দেহে মহাধমনীতে পাঠিয়ে দেবে। এইভাবে ছড়িয়ে পড়ে হৃৎপিণ্ডের গায়ে লেগে থাকা শিরা এবং ধমনী। শিরা এবং ধমনী এরা হৃৎপিণ্ডের প্রাচীরকে পুষ্টি যোগায়। এদের মধ্যে একটা আছে করোনারি সাইনাস। তোমার করোনারি সাইনাসের ছবিটা দেখাই। এখানে হৃৎপিণ্ডের মধ্যে ধমনীগুলো দেখাচ্ছে, এইখানে দেখা যায় করোনারি সাইনাস। এই যে মোটাটা হৃৎপিণ্ডের গায়ে লেগে রয়েছে করোনারি সাইনাস। এটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড থেকে CO2 রক্ত হৃৎপিণ্ডের প্রাচীর থেকে সংগ্রহ করে এই ডান অলিন্দে পৌঁছে দেয়। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে সংগ্রহ করে ডান অলিন্দে এখানে পৌঁছে দিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আজকে বললাম হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে।